শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিকে দুইটি পর্বে ভাগ করেছি। আজকে প্রথম খণ্ড নিয়ে আলোচনা করব এবং আগামী দিন পরবর্তী খণ্ড নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে আমাদের পাঠ শুরু করি। আজকের আলোচ্যসূচি: মানের ধারণা, মানের নির্ধারক উপাদানসমূহ, মান ব্যবস্থাপনার ধারণা, মান নিয়ন্ত্রণের ধারণা, মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য, মান নিয়ন্ত্রণের গুরুত্ব, মান নিশ্চিতকরণের ধারণা, সার্বিক মান ব্যবস্থাপনার ধারণা, সার্বিক মানের ধারণা। প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকের প্রত্যাশা পূরণ বা অতিক্রম করার সামর্থ্যকেই মান বলে। অর্থাৎ কোনো উৎপাদিত পণ্য যদি ক্রেতাদের প্রয়োজন পূরণ করতে পারে এবং ক্রেতার সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়, তবে সেই পণ্যটিকে মানসম্মত পণ্য বলা হবে। ধরো আমি এখন আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করলো। আমি আইসক্রিমটা কেনার পরে দেখলাম যে আইসক্রিমটা টেস্ট খুবই চমৎকার এবং এটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রাইসটাও আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি একটা দাম রাখিনি এবং মোড়কটাও খুব সুন্দর। তো ওভারঅল সব কিছুতেই আমার পণ্যটাকে পছন্দ হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো আইসক্রিমটি মানসম্মত। অর্থাৎ ওই আইসক্রিমটি আমার প্রত্যাশাকে পূরণ করতে পেরেছে। যখন ক্রেতার প্রত্যাশা পূরণ করতে কোনো পণ্য সক্ষম হবে, তখন সেটাকে মানসম্মত পণ্য বলা যাবে। আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি কন্ট্রোলের মতে একটি পণ্য বা সেবার যে সামগ্রিক বৈশিষ্ট্য সন্তুষ্ট দেওয়ার ক্ষমতা প্রকাশ করে তাকে মান বলে। তাহলে আমরা এই সামগ্রিক আলোচনা থেকে কি বুঝতে পারলাম যে মান হলো পণ্যের গুণগত বৈশিষ্ট্য। উন্নত মান অপচয় ও ব্যয় কমাতে সহায়তা করে। এটি ক্রেতার সন্তুষ্টি অর্জনে সহায়তা করে এবং এটার মাধ্যমে পণ্যের উচ্চ মান বজায় রাখা যায়। ব্যবস্থাপনার গুরুত্ব। মানের নির্ধারক উপাদানসমূহ। আমরা প্রত্যেকটা মানুষই একজন অপরজনের থেকে আলাদা। একজনের কোনো জিনিস পছন্দ হলে অন্যজনের সেটা পছন্দ হবে এমন কোনো কথা নেই। অন্যজনের নাও পছন্দ হতে পারে। তাই মানসম্মত পণ্য সবার কাছেই যে একই সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে তা ঠিক নয়। কারো কাছে যদি একটা পণ্যকে মনে হয় মানসম্মত, অন্যজনের কাছে সেটা নাও হতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে বেশ কিছু নির্ধারকের উপর ভিত্তি করে বলা যায় যে পণ্যটি মানসম্মত হয়েছে। এরকম কিছু নির্ধারকের কথা এখানে উল্লেখ করছি। যেই বিষয়গুলোকে দেখলে বা যেই নির্ধারকগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো পণ্যটি মানসম্মত পণ্য। আমি একটি উদাহরণ দিয়ে বলছি। এখানে তোমরা একটা দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এর একটি ব্লেন্ডার মেশিন দেখতে পাচ্ছ, যেখানে এই পণ্যটা দিয়ে আমি এই নির্ধারকগুলোকে বোঝানোর একটু চেষ্টা করব। প্রথমত দেখবে যে সারা বাংলাদেশে ওয়ালটনের বেশ কিছু শোরুম আছে যেখানে ওরা ওদের পণ্যগুলোকে সাজিয়ে রাখছে। তার মানে আমি যদি এখন একটা ব্লেন্ডার মেশিনের কেনার জন্য আগ্রহী হই, সেক্ষেত্রে আমি যদি ওয়ালটনের কাছাকাছি শোরুমে যাই, তাহলে আমি এটা কিনতে পারবো। তার মানে পণ্যটা আমার কাছে খুবই সহজলভ্য বা আমি চাইলেই কিনতে পারছি। তো মানসম্মত পণ্যর হওয়ার ক্ষেত্রে প্রথমতই পণ্যটা আমার কাছে খুবই সহজলভ্য হতে হবে। অর্থাৎ মানসম্মত পণ্য সবসময় ক্রেতার কাছে সহজলভ্য করা জরুরি। এটা একটা নির্ধারকের মধ্যে ফেলা যায়। দ্বিতীয়ত হচ্ছে কি এর ব্যবহারযোগ্যতা। অবশ্যই প্রোডাক্টটা এমন হবে যেটা কাস্টমার খুব ইজিলি ইউজ করতে পারবে। অর্থাৎ ব্লেন্ডার মেশিনটার এমনভাবে ফিচার্সগুলো সেট করা থাকবে যেটা খুব ইজিলি কাস্টমাররা ব্যবহার করার জন্য ইউজ করা শিখে যাবে এবং তাদের কাছে খুব জটিল মনে হবে না। উন্নত মানসম্মত পণ্য সবসময় কাস্টমারের কাছে ইজিলি ইউজ হয়ে থাকে। তারপরে বিক্রয়োত্তর সেবা।
দেখা গেছে প্রত্যেকটা পণ্যের বেশ কিছু পণ্যেরই গ্যারান্টি ওয়ারেন্টি এরকম থাকে, বিশেষ করে ইলেকট্রনিক প্রোডাক্টের। তো হয়তোবা ওয়ালটন তাদের ব্লেন্ডার মেশিনটার 3 বছরের মেয়াদ দিয়েছে, যে 3 বছরের গ্যারান্টি, এর মধ্যে যদি প্রোডাক্টটার কোনো রকমের ডিফল্ট দেখা দেয়, সেক্ষেত্রে কাস্টমার চাইলে ওদের কাছে রিটার্ন করলে ওরা সার্ভিস করে দিবে, অর্থাৎ হচ্ছে তারা বিনামূল্যে ওই জিনিসটাকে রিপেয়ার করে দিবে। এই যে বিক্রয়ের পরে সেবা দেওয়া, এটা কিন্তু মানসম্মত পণ্যর ক্ষেত্রে এই বিক্রয়ের পরে সেবাটা পাওয়া যায়। তাহলে আমরা একটা পণ্য কি কি বিষয় দেখলে মানসম্মত বলতে পারবো? সহজলভ্য হতে হবে, সেটা খুবই ইজিলি ইউজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, তারপরে এটা বিক্রয়োত্তর সেবা প্রদান করবে যে বিক্রেতা সে। এরপরে হচ্ছে মানের প্রতিফলন। বিভিন্ন মাধ্যমে প্রচারিত মানের ধারণা এবং বাস্তবিক অর্জিত বা পাওয়া মানের ধারণা এক হলে ক্রেতার পণ্যের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করে। বিভিন্ন মাধ্যমে, যেমন টেলিভিশনে, লিফলেটের মাধ্যমে বা হচ্ছে রেডিওর মাধ্যমে প্রচারিত এই মান ক্রেতার মনে পণ্য সম্পর্কে প্রত্যাশার সৃষ্টি করে। পণ্যটি যদি ক্রেতার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্রেতার মনে পণ্য সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরে হচ্ছে সরবরাহের প্রকৃতি। এখন দেখো যে আমরা যদি এমন হয় যে কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, খাবারের অর্ডার দিয়েছি, কিন্তু অনেকক্ষণ হয়েছে যে খাবারটা হচ্ছে টেবিলে আসতেছে না, হয়তো বা অর্ডার দেওয়ার 1 ঘন্টা পরে হচ্ছে খাবার আসছে, তাহলে আমরা কি করব? এই যে আমাদের চাওয়া মাত্রই কিন্তু আমাদেরকে সার্ভিসটা দিতে পারেনি, তাহলে আমরা বলবো যে এই রেস্টুরেন্টটা ভালো না, ওদের সার্ভিস অনেক খারাপ। এই যে আমরা ওদের সার্ভিসটাকে মূল্যায়ন করলাম কিভাবে? ওর সরবরাহ করার প্রকৃতির উপরে। এরকমই কোনো পণ্য যখন আমরা চাওয়ার পরে বা আমাদের ডিমান্ড হওয়ার পরে আমাদেরকে সঠিকভাবে সাপ্লাই না দিতে পারবে, তখন আমরা বলবো যে পণ্যটা বা সেবাটা মানসম্মত নয়। তাই বলা যায় যে গুণগত মানসম্মত পণ্য হতে হলে তার সাপ্লাইটা খুবই স্মুথ হবে এবং পরিশোধিত মূল্যটা সবসময় ক্রেতার হাতের নাগালে হবে, অর্থাৎ ক্রেতা যে মূল্যে চাইছে সেই থেকে অনেক বেশি মূল্য দিয়ে যদি তাকে কিনতে হয়, তাহলে সে হয়তোবা ডিসহার্টেড হয়ে যাবে। আবার অনেক কম মূল্য হইলে তখন অনেক ক্রেতা ভাববে যে হয়তোবা জিনিসটার কোয়ালিটি ভালো না, এই জন্য হচ্ছে মূল্য এত কম। তো মানসম্মত পণ্যর ক্ষেত্রে অবশ্যই মূল্য নির্ধারণের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এবং স্থায়িত্ব, এই যে ব্লেন্ডার মেশিনটা, সেটার স্থায়িত্ব যদি বেশ 3 বছরের গ্যারান্টি দিয়েছে, কিন্তু যদি কেউ 7 বছর 8 বছর ইউজ করে বা 5 বছর ইউজ করে, তাহলে সে কিন্তু তার আদার পার্সন যারা আছে, যেমন নেইবার্সরা আছে বা রিলেটিভস আছে, তাদেরকে রেকমেন্ড করবে যে ওয়ালটনের ওই প্রোডাক্টটা কিনো, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, খুবই টেকসই। উন্নত মানসম্মত বা গুণগত মানসম্মত পণ্য বা সেবার স্থায়িত্বটা অনেক সময় দীর্ঘায়িত হয়। সো এটা বলা যাবে যে স্থায়িত্ব একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। তো আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো পড়লাম, সেগুলো হচ্ছে মানের নির্ধারকের উপাদান। মান ব্যবস্থাপনার ধারণা। মান ব্যবস্থাপনা হলো এমন একটি কার্যক্রম যেখানে কিভাবে মানসম্মত পণ্য বা সেবা তৈরি করা যাবে, কিভাবে মান উন্নত, নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠিত হিসেবে দাঁড় করানো যাবে তা বর্ণিত থাকে। অর্থাৎ মান ব্যবস্থাপনা হলো মানের নিশ্চয়তা দেওয়া, মানের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা, সাথে সাথে পণ্য মানের পাশাপাশি প্রক্রিয়া উন্নয়ন করা। আচ্ছা দেখো, পাশে একটা ছবি দেওয়া আছে 7-Up-এর। 7-Up কোম্পানি যখন প্রথম বাজারে এসেছে, তখন সে অনেক কিছু চিন্তা ভাবনা করেছে যে কিভাবে কাস্টমারকে স্যাটিসফাইড করা যায়, কত উন্নত প্রক্রিয়ায় কাস্টমারকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়া যায়, এটা নিয়ে তারা গবেষণা করেছে। এবং এই প্রোডাক্টটা যখন তৈরি করেছে, তখন তারা বারবার নিজেদের
কার্যক্রমগুলোকে মূল্যায়ন করেছে, তাদের এই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটা যাচাই করেছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে তারা নিয়ন্ত্রণ করে বা সংশোধন করে আবার নতুন করে তৈরি করে তারপরে কাস্টমারের সামনে এনে প্রেজেন্ট করেছে, এবং কাস্টমারকে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে এটা খুবই আপনি নিশ্চিন্তে পণ্যটা ব্যবহার করতে পারেন, বা এই সফট ড্রিঙ্কসটা আপনি নিতে পারেন, এটা অবশ্যই অনেক ভালো একটা পণ্য। এবং সেই তখন থেকে এখন পর্যন্ত তারা কিন্তু প্রতিনিয়ত পণ্যটা এই মানটাকে বজায় রাখতে পেরেছে, এবং প্রতিনিয়ত তারা কি করছে, ক্রেতার চাহিদা অনুযায়ী বারবার পণ্যটাকে মডিফাই করছে এবং উন্নত করার জন্য চেষ্টা করছে, গবেষণা করে বা হচ্ছে কি বিভিন্ন রকমের জরিপ চালিয়ে পণ্যটা তারা বারবার উন্নত করার চেষ্টা করছে। তার মানে হচ্ছে মান ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কার্যক্রম, মানে কাজের সমষ্টি। কি কি কাজ? সেখানে 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যেই এমপ্লয়িজ আছে তাদেরকে একসাথে সম্পৃক্ত করে তাদেরকে দিয়ে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্ট দিয়ে কাস্টমারকে স্যাটিসফাইড করে সেই স্যাটিসফাইড কাস্টমারকে ধরে রাখার জন্য সেই মানটাকে ধারাবাহিকভাবে বজায় রেখে চলা। এই 3টা বিষয় বা 3টা নীতির উপরে ভিত্তি করে মান ব্যবস্থাপনা গড়ে ওঠে। তো তাহলে আমরা সার্বিক আলোচনা থেকে বুঝতে পারলাম যে মান ব্যবস্থাপনা হচ্ছে এই যে কার্যক্রমগুলো, যে কার্যক্রমগুলো বলা হয়েছে এই কার্যক্রমগুলোর সমষ্টি। মান নিয়ন্ত্রণের ধারণা। মান নিয়ন্ত্রণ শব্দটি মান ও নিয়ন্ত্রণ দুইটা শব্দের একসাথে বা সমন্বিত রূপ। মান বলতে আমরা কি বুঝি? মান বলতে বুঝি যে কোনো একটা নির্দিষ্ট পণ্য বা সেবার কতগুলো গুণাবলী যেটা ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আর নিয়ন্ত্রণ হচ্ছে কি একটা কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না সেটা তদারকি করা, অর্থাৎ যদি কোনো ভুল টুল হয় তাহলে সেটাকে আবার সংশোধন করে আবার কারেক্ট করে করা। সাধারণভাবে তাহলে আমরা কি বুঝতে পারি? একটা পণ্য বা সেবা যখন তৈরি করতে যাবে বা উৎপাদন করতে যাবে, সেই পণ্যটা সঠিকভাবে উৎপাদিত হচ্ছে কিনা সেই জিনিসটাকে তদারকি করা, এবং সেটা যদি ভুল হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে ক্রেতা সন্তুষ্ট হয়, ক্রেতা ডিসহার্টেড না হয়ে যায়, ক্রেতার সন্তুষ্টি অর্জন করা যায়। এটাই হচ্ছে মান নিয়ন্ত্রণ। তাহলে আমরা বলতে পারি যে একটা পণ্যের একটা আদর্শ মান থাকবে, আদর্শ মান অনুযায়ী পণ্যটা উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে মান নিয়ন্ত্রণ। এখানে 2টা ছবি দেখতে পাচ্ছ। দ্বিতীয় ছবিটাতে ধরো একটা আদর্শ মানের পণ্যের ছবি দেওয়া আছে, মানে দ্বিতীয় ছবিতে যে মিষ্টিগুলো তৈরি করা হচ্ছে তার কিছু ক্রাইটেরিয়া বা কিছু এমন গুণাবলী আছে যে গুণাবলীর সাথে একটা কোম্পানি তার উৎপাদিত পণ্যের গুণাবলীগুলো মিলিয়ে দেখবে। এখন দ্বিতীয় ছবির পণ্যগুলার আকার, আকৃতি, তারপরে এর হচ্ছে পরিবেশনা, এর স্বাদ, সব কিছুই পারফেক্ট আছে, এবং এটা হয়তোবা হিউম্যান বডির জন্য ক্ষতিকারক নয়, এটা ক্রেতাকে আকৃষ্ট করতে পারে। তাহলে এর মধ্যে সব কিছু গুণাবলী রয়েছে এবং এটার মূল্য ক্রেতার কাছে খুব বেশি মনে হবে না। কিন্তু প্রথম ছবিটাতে তোমরা দেখো যে মিষ্টি তৈরি করতে গিয়েই মিষ্টির মধ্যে মাছি পড়ে আছে, তার মানে অবশ্যই এটা একটা সুষ্ঠু পরিবেশে তৈরি হয়নি। তাহলে এটা আদর্শ মানের সাথে এই পয়েন্টটা মিলল না, তার মানে পণ্যটা মান সঠিক নয়। এবং এইখানে এটাকে আমি সংশোধনমূলক ব্যবস্থা কিভাবে নিব? এই মিষ্টিগুলো আমি ফেলে দিয়ে আবার মিষ্টি তৈরি করব এবং এমনভাবে তৈরি করব যাতে এই ভুলটা যেন আর না হয়। তো মান নিয়ন্ত্রণ জিনিসটা এইটাই, যে একটা আদর্শ মানের কতগুলো নির্ধারক থাকবে
আমি যখন পণ্য তৈরি করব তখন ওই নির্ধারকের সাথে মিলিয়ে দেখব যে আমার পণ্যটা ওই নির্ধারকের সাথে মিলছে কিনা। যদি আদর্শ মানের সাথে আমার পণ্যের মান না মিলে বা নিম্নমানের হয়, সেক্ষেত্রে আমি কোথায় ত্রুটি আছে সেটাকে খুঁজে বের করব এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। তাহলে আমরা ব্যাপক অর্থে বলতে পারি বৈজ্ঞানিক বা পরিসংখ্যানগত কিছু পদ্ধতির মাধ্যমে যখন পণ্যের মান যাচাই করার কৌশলটা গ্রহণ করা হয়, সেটাই হচ্ছে মান নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে পণ্যের একটি আদর্শ মান নির্ধারণ করে দিই এবং সেই আদর্শ মানের সাথে উৎপাদিত পণ্যের তুলনা করে কোথায় ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা খুঁজে বের করি এবং পণ্যের কার্যকারিতা যাচাই করি, সেটাই হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণ। তাহলে একজন রাইটারের মতে, সে হচ্ছে স্টোনার, সে বলেছেন পণ্য ও সেবার পূর্ব নির্ধারিত মান অর্জন করেছে কিনা তা নিশ্চিত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে মান নিয়ন্ত্রণ। পূর্ব নির্ধারণ বলতে এখানে আদর্শ মানের কথা বলেছে। আর আদর্শ মান সবসময় একটা সায়েন্টিফিক ওয়েতে বা পরিসংখ্যানগত পদ্ধতিতে বের করা হয়। সবসময় তো ইজিলি যে আমরা যে বলছি যে এটাই ভালো পরিবেশ, এটা খারাপ পরিবেশ, এটা হিউম্যান বডির জন্য ভালো, এটা হিউম্যান বডির জন্য খারাপ, এই যে এইভাবে মুখে বলে হয় না, অনেক সময় ক্যালকুলেশনের প্রয়োজন হয়। এই জন্য এটাকে বলা হয় বৈজ্ঞানিক বা পরিসংখ্যানগত পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোয়ালিটি কন্ট্রোলটা কি। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে একটা আদর্শ মান থাকবে, সেই আদর্শ মানের সাথে পণ্যের তুলনা করে দেখবো যে এটার সাথে এটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি কিভাবে সংশোধন করে আবার সুন্দর করে উপস্থাপন করতে পারবো। মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য। মান নিয়ন্ত্রণ জিনিসটা কি? মান নিয়ন্ত্রণ হচ্ছে একটা পণ্যের আদর্শ মানের সাথে আমি উৎপাদিত পণ্যের তুলনা করে দেখব যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। সেই ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা সংশোধন করে পণ্যটাকে তৈরি করার যে কৌশল, সেটাই হচ্ছে মান নিয়ন্ত্রণ। তো সংজ্ঞা থেকেই তো আমরা বুঝতে পারছি যে মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি। মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য হচ্ছে একটা গুড কোয়ালিটির প্রোডাক্টটা তৈরি করা, তাহলে মান প্রতিষ্ঠা করা, একটা প্রোডাক্টের গুণগত মানসম্মত হবে কিনা সেই মানসম্মত পণ্যটা তৈরি করার চেষ্টা করা বা প্রতিষ্ঠা করাই হচ্ছে মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য। তারপরে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন। প্রত্যেকটা প্রতিষ্ঠানই একটা পরিকল্পনা নিয়ে আগায় যে হচ্ছে আমি আমার পণ্য দ্বারা ক্রেতাকে সন্তুষ্ট করব এবং ক্রেতাকে সন্তুষ্ট করে আমি মুনাফা অর্জন করব। তো ক্রেতা তখনই সন্তুষ্ট হবে যখন আমি একটা মানসম্মত পণ্য তার হাতে পৌঁছে দিতে পারবো। আর এই মানসম্মত পণ্যটা আমি দিতে পারবো তখনই যখন আমি পণ্যটার মান সঠিক আছে কিনা সেটা যাচাই করব এবং যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আমি সেটাকে সংশোধনের ব্যবস্থা করে পণ্যটি তৈরি করব। এরপরে হচ্ছে উৎপাদন বজায় রাখা। মান নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বজায় রাখা। কিভাবে উৎপাদন বজায় রাখে? যখন আমার পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা দিবে তখনই কিন্তু উৎপাদন বন্ধ হয়ে যাবে বা উৎপাদনের ক্ষেত্রে ধারাবাহিকতা হারাবে। তো আমি যখন তদারকি করব তখন কিন্তু পণ্যের উৎপাদনের যে ত্রুটিগুলো আছে সেটাও কিন্তু আমি দেখতে পাবো বা ধরতে পারবো। তখন আমি কিন্তু সেটাকে প্রিভেন্ট করার যখন চেষ্টা করব তখন কিন্তু উৎপাদনটা স্বাভাবিকভাবে বজায় থাকবে। তো মান নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য উৎপাদন বজায় রাখা। এরপরে হচ্ছে উপকরণাদি সরবরাহ নিশ্চিত করা। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা পণ্য উৎপাদন করতে গেলে যে সকল উপকরণ আছে সেই উপকরণগুলো সঠিকভাবে সরবরাহ করা হয়েছে কিনা এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে কিনা সেগুলো কিন্তু তদারকি করা হয়ে থাকে। আর যদি মান নিয়ন্ত্রণ না থাকতো তাহলে কিন্তু এই তদারকির বিষয়টাও থাকতো না এবং উপকরণগুলো সঠিকভাবে সরবরাহ নিশ্চিত হতো না, উৎপাদনও সঠিকভাবে হতো না। তারপরে হচ্ছে অপচয় রোধ। মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সঠিক
পরিমাণের পণ্য উৎপাদন করতে গেলে কতটুকু পরিমাণের কাঁচামাল প্রয়োজন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে পরিমাণটা যখন আমি বুঝতে পারবো তাহলে আমার ওয়েস্টেজটা কম হবে। যখন আমার ওয়েস্ট কম হবে তখন কিন্তু আমার ব্যয় হ্রাস পাবে। তার মানে মান নিয়ন্ত্রণের অন্যতম একটা উদ্দেশ্যের মধ্যে অপচয় রোধ অন্যতম। এরপর হচ্ছে ক্রেতার সন্তুষ্টি। ক্রেতার সন্তুষ্টি তো অবভিয়াসলি সবসময় ইম্পর্টেন্ট। মান নিয়ন্ত্রণ করাই হয় ক্রেতার সন্তুষ্টি অর্জনের জন্য। ক্রেতাকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট করার জন্য, প্রোভাইড করার জন্যই দেখতে হয় যে পণ্যটা সঠিকভাবে উৎপাদন হচ্ছে কিনা। মান নিয়ন্ত্রণের আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি, কেন পণ্যটি মানসম্মত হলো না সেই কারণটা খুঁজে বের করা। কেন পণ্যটার এই ত্রুটি হলো সেই বিচ্যুতির কারণ খুঁজে বের করা। তার মানে হচ্ছে কোনো সমস্যা হলে কেন সমস্যাটা হয়েছে এই সমস্যাটা ফাইন্ড আউট করা মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য, এবং সাথে সাথে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার সমাধান কি হবে সেই সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করাও এর অন্যতম উদ্দেশ্য। যখন আমি সমস্যা কি জানবো, সমাধান কি জানবো, সেই ক্ষেত্রে সমাধান করার পরে আমার পণ্যের এই যে উৎপাদন কাজ বা অন্যান্য যে সকল কার্যক্রম সেটা ধারাবাহিকভাবে হতেই থাকবে। সেক্ষেত্রে আমার পণ্যটার ধারাবাহিকতা বা মানের ধারাবাহিকতাটা বজায় থাকবে। তো মানের ধারাবাহিক বজায় থাকার জন্য মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য অন্যতম। মান নিয়ন্ত্রণের গুরুত্ব, সুবিধা, উপকারিতা, যৌক্তিকতা যেটাই বলো না কেন, প্রশ্ন যে কোনো একভাবেই আসতে পারে। তো একটু আগের যে টপিকটা আমরা পড়লাম মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য, মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য আর গুরুত্ব কোয়াইট সিমিলার। মানে যেই উদ্দেশ্যে মান নিয়ন্ত্রণ করা হয় সেই উদ্দেশ্যগুলোই কিন্তু আবার মান নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে। তো যদি তোমরা আগের কোশ্চেনটা ফলো করো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বুঝতে পারবে। কেন আমরা মান নিয়ন্ত্রণ করব? আমরা মান নিয়ন্ত্রণ করব যাতে পণ্যর মানটা প্রতিষ্ঠা করা যায়, প্রতিষ্ঠানের যে পরিকল্পনা আমরা নিয়েছি সেটা যেন বাস্তবায়ন করা যায়, উৎপাদনটা ধারাবাহিকভাবে বজায় রাখা যায় এবং উৎপাদন ব্যয় এটাকে হ্রাস করা যায়, যদি অপচয় যেন রোধ করা যায়, কোনো বিচ্যুতি হলে সেই বিচ্যুতি কেন হলো সেটা খুঁজে বের করা এবং সেটার সমাধান করা, ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। ক্রেতার সন্তুষ্টি অর্জন হলে আমাদের বিক্রয় বাড়বে, বিক্রয় বাড়লে মুনাফা বাড়বে। অর্থাৎ এই সার্বিক কার্যক্রমগুলোই কিন্তু মান নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ গুরুত্ব বা সুবিধা যেটাই বলো না কেন। তো আশা করি একটা প্রশ্ন যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে আরেক পরের প্রশ্নটা তোমরা লিখতে পারবে। মান নিশ্চিতকরণের ধারণা। নিশ্চিত শব্দটা দিয়ে আমরা কি বুঝি? যে হ্যাঁ এটা অবভিয়াসলি হবেই হবে। মান নিশ্চিতকরণ বলতে মান ব্যবস্থাপনার পদ্ধতিগত কাজগুলোর বাস্তবায়ন বোঝায়, যার কারণে পণ্য বা সেবার প্রয়োজনীয় মান অর্জন করতে পারে। অর্থাৎ এখানে বোঝানো যাচ্ছে যে মান নিশ্চিতকরণ হচ্ছে মানের সেই প্রয়োজনীয় কার্যগুলির প্রয়োগ করা। অর্থাৎ আমি একটা পণ্য উৎপাদন করতে যাচ্ছি, সেই পণ্যটা খুবই ভালো কোয়ালিটির হবে, গুড কোয়ালিটির হবে, এটার এই ফিচার্স থাকবে, এটার মধ্যে কোনো ত্রুটি থাকবে না বা সাইড ইফেক্টস থাকবে না। এই যে এত কিছু আমি চিন্তা করেছি এবং সেই চিন্তা অনুযায়ী আমি কাজটা করছি এবং সেটা আমি কাজটা করার পর আমি অ্যাসিওর করছি যে হ্যাঁ আমি যা বলেছি সেই অনুযায়ী আমি পণ্যটা তৈরি করেছি। এই যে নিশ্চয়তা প্রদান করা, এই নিশ্চয়তা প্রদান করাই হচ্ছে মান নিশ্চিতকরণ। আর মান নিশ্চিতকরণ হচ্ছে কি এই কার্যক্রমগুলো, এই প্রয়োজনীয় যে কার্যক্রমগুলো আমরা করতে চাচ্ছি সেই কার্যক্রমগুলা। এক্ষেত্রে দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে পণ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, দ্বিতীয়টা হচ্ছে ভুল হলে সংশোধন করতে হবে। অর্থাৎ আমি যদি এখন একটা ওয়াটার ফিল্টার তৈরি করতে যাই তাহলে ওয়াটার ফিল্টারটা আমার কি উদ্দেশ্যে তৈরি করছি, সেটা অবশ্যই ওয়াটার পিউরিফাই করতে পারে এই রকম একটা উদ্দেশ্যে, এবং
ভুল এটা তৈরি করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলোকে আমার সংশোধন করে আমাকে কি করতে হবে, পণ্যটাকে একদম পারফেক্টলি রেডি করে কাস্টমারকে বোঝাতে হবে ইয়েস এই প্রোডাক্টটা, এই ওয়াটার পিউরিফায়ারটা খুবই ভালো মানসম্মত এবং এটা পানিকে বিশুদ্ধ করছে। এই নিশ্চয়তা আমি যখন তাকে কাস্টমারকে দিব, তখন কাস্টমাররা হবে যে অ্যাসিওর হবে যে হ্যাঁ পণ্যটা হয়তোবা খুব ভালো কোয়ালিটির হবে। তো এই যে পণ্যের যেই উদ্দেশ্য সেটা যদি সামঞ্জস্যপূর্ণ হয় এবং সেটার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করা যায়, এই রকম মূল নীতিগুলো লক্ষ্য রেখে যদি কোনো পণ্য বা সেবা প্রস্তুত করার বা প্রস্তুত করার জন্য যে বাস্তবায়ন কার্যক্রমগুলা গ্রহণ করা হয়, সেই কার্যক্রমগুলোর প্রয়োগই হচ্ছে কি মান নিশ্চিতকরণ। উইকিপিডিয়ার মতে মান নিশ্চিতকরণ বলতে মান ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কাজগুলোর বাস্তবায়নকে বোঝায়, অর্থাৎ কাজটা অবশ্যই ইমপ্লিমেন্ট হবে এবং যার কারণে পণ্য বা সেবার প্রয়োজনীয় মান অর্জন করতে পারে। তার মানে পণ্য বা সেবা যদি গুড কোয়ালিটির হতে হয়, সেজন্য যে সকল কার্যক্রমগুলো বাস্তবায়নে করা হয় সেই বাস্তবায়িত কাজগুলাই হচ্ছে কি মান নিশ্চিতকরণ। সার্বিক মান ব্যবস্থাপনার ধারণা। সার্বিক মান ব্যবস্থাপনা হলো মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণের সম্মিলিত রূপ। তার মানে হচ্ছে একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ আর মান নিশ্চিতকরণ এই দুইটা জিনিস যখন আমি একসাথে সঠিকভাবে করতে পারবো, তখনই আমার সার্বিক মান বজায় থাকবে। তো ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অভিজ্ঞ এবং যোগ্য কর্মী যখন নিয়োগ করা হয় এবং তাদের মাধ্যমে পণ্য বা সেবার গুণগত মানের ধারাবাহিকতা উন্নয়ন করা হয়ে থাকে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানের কর্মীদেরকে যখন আমি সম্পৃক্ত করে বা তাদেরকে ইনভলভ করে যখন আমি পণ্য বা সেবার গুণগত মানের ধারাবাহিকতা উন্নয়ন করব, তখন কিন্তু আমার ক্রেতার সন্তুষ্টিটা অর্জন করতে আমি সক্ষম হব। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারছি, সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে মান নিয়ন্ত্রণ আর মান নিশ্চিতকরণের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা, এবং ক্রেতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নগুলো নিশ্চিত হতে থাকে। এই যে সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে এই মান ব্যবস্থাপনার তিনটি মূল নীতি প্রকাশ পায়। প্রথমত হচ্ছে কর্মীদের সম্পৃক্ত করা, অর্থাৎ আমি যে পণ্যটা সেবাটা তৈরি করতে চাচ্ছি সেই পণ্য বা সেবা যারা তৈরি করবে তাদেরকে ইনভলভ করা এবং তাদেরকে ইনভলভ করে একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করা এবং সেটা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকা এবং এই কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করা। যখন আমি এই তিনটা জিনিসকে মূল নীতি হিসেবে নিব এবং এই তিনটা জিনিসের উপরে সার্বিকভাবে আমি আমার কার্যক্রম পরিচালনা করব, এই সার্বিকভাবে কার্যক্রম পরিচালনা করার মানে দর্শন বা দৃষ্টিভঙ্গি হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা। জিওস্কি অ্যান্ড রিচম্যানের মতে সার্বিক মান ব্যবস্থাপনা একটি দর্শন যেখানে তিনটি নীতির উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এক হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, দুই কর্মী সম্পৃক্ততা ও তিন মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ আমি যখন আমার প্রতিষ্ঠানের কর্মীদেরকে সম্পৃক্ত করে একটা পণ্য বা সেবা তৈরি করব এবং সেটা ক্রেতা সন্তুষ্টি অর্জন করবে এবং সেই জিনিসটা সন্তুষ্টি অর্জনে থেমে থাকবে না, সেটা কি করবে, মানটাকে ধারাবাহিকভাবে উন্নয়ন করতেই থাকবে। এই টোটাল জিনিসটাই হচ্ছে গিয়ে সার্বিক মান ব্যবস্থাপনা। সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব। তাহলে আমি কেন এই সার্বিক মান ব্যবস্থাপনা করব, কেন এটি গুরুত্বপূর্ণ, এই দর্শনটি কেন দরকার? প্রথমত হচ্ছে ক্রেতাকে মানসম্মত পণ্য প্রোভাইড করার নিশ্চয়তা দেওয়া হয় সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে। আমরা জানি সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে মান নিশ্চিতকরণ আর মান নিয়ন্ত্রণের সম্মিলিত রূপ।
তাহলে যখন আমি একটা পণ্যের মান নিয়ন্ত্রণ করব, তখন ওই পণ্যটার ত্রুটি থাকলে সেই ত্রুটিটাও কিন্তু সংশোধনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ সার্বিক মানের মাধ্যমে ত্রুটিপূর্ণ পণ্য কিন্তু ক্রেতাকে দেওয়া হয় না, সেটাকে সংশোধন করে পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছানো হয়। তাহলে সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য বা সেবার মান নিশ্চয়তার বিধান করা যায়, এটা আমরা বলতে পারি। এরপরে হচ্ছে ত্রুটি শনাক্তকরণ। এই তো বললাম, মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ত্রুটিটা, যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটা খুঁজে বের করব এবং সেটা শনাক্তকরণ করে সেটার সমাধানের ব্যবস্থা করব। যখন আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট কাস্টমারকে দিব, তখন কাস্টমার কিন্তু আমার পণ্যটা কিনবে এবং কিনতেই থাকবে। তার মানে আমি ক্রেতাকে ধরে রাখতে সক্ষম হব। যখন ক্রেতা আমার পণ্যটা কিনে সন্তুষ্ট হবে, তখন সে সে লয়াল একজন কাস্টমার হিসেবে রূপান্তরিত হবে এবং আমি কিন্তু তাকে ধরে রাখতে পারবো। এবং সে নিজে তো কিনবেই, সাথে সাথে সে অন্যকেও বলবে ওই কোম্পানির পণ্যটা ভালো, তোমরা কিনতে পারো। তার মানে নতুন ক্রেতাও সৃষ্টি করবে। তাহলে সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে আমরা একই সাথে ক্রেতাকে ধরে রাখতে পারি, দ্বিতীয়ত হচ্ছে ওই ক্রেতার মাধ্যমে নতুন ক্রেতাও আবার সৃষ্টি করতে পারি। যখন আমি ক্রেতা ধরে রাখবো এবং নতুন ক্রেতা সৃষ্টি করব, তাহলে আমার কি হবে? বিক্রয় বৃদ্ধি পাবে, আর বিক্রয় বৃদ্ধি পেলে আমার মুনাফা বাড়বে। তাহলে সার্বিক মান ব্যবস্থাপনার অন্যতম একটা গুরুত্ব হচ্ছে কি, এটা মুনাফা বৃদ্ধি করতে সহায়তা করে। সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের নকশাকরণ করা হয়। পণ্যের নকশাকরণ করা হয় কারণ হচ্ছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই, কারণ পণ্য নকশাকরণ বা পণ্য ডিজাইনিং, এটা কিন্তু ক্রেতার কাছে পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে। আর এই যে আকর্ষণীয় বৃদ্ধি করার কাজের বাস্তবায়নটা কিন্তু পণ্যের মান নিশ্চিতকরণের মধ্যে পড়ে যায়। তো পণ্যের মান নিশ্চিতকরণের একটা অংশ হিসেবে পণ্য নকশাকরণ যেহেতু আসে, তো এই যে নকশা করা, যেটা ক্রেতাকে আকৃষ্ট করে, এই ক্রেতাকে আকৃষ্ট করলেই তো পণ্য ক্রেতা কিনবে। এই ক্রেতাকে আকৃষ্ট করার কিন্তু সার্বিক মানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে তথ্য সরবরাহ করা খুবই সহজ হয়ে যায়। যদি সার্বিক মান ব্যবস্থাপনা না করা হতো, তাহলে কিন্তু বাজারে তথ্যের স্বল্পতা দেখা দিত, এবং যখন তথ্য স্বল্পতা দেখা দেয়, তখন কিন্তু অনেক রকমের ভুল তথ্য প্রচার হয় বা গুজব সৃষ্টি হয়, যেটা জনমানবের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ। সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি হ্রাস হয়। যখন আমি পণ্য তৈরি করব, তখন যদি আমি সঠিকভাবে মানসম্মত পণ্য তৈরি করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমার অপচয় হ্রাস পাবে। অপচয় যখন হ্রাস পাবে, তখন কিন্তু আমার ঝুঁকিও হ্রাস পাবে, এবং যখন ঝুঁকি হ্রাস পাবে, তখন সাথে সাথে আমার উৎপাদনটা সঠিকভাবে আগাতে থাকবে। এরপরে সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা একটা গুরুত্বপূর্ণ কাজ, বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশিক্ষণ প্রদান করা। কাদের প্রশিক্ষণ? যে সকল কর্মীদেরকে সম্পৃক্ত করে পণ্যটা উৎপাদন করা হচ্ছে, তাদের প্রশিক্ষণ। এরপরে হচ্ছে উপকরণের ব্যবহার। এটা সার্বিক মান ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে সঠিকভাবে সঠিক পরিমাণের উপকরণের ব্যবহার করা হয়। আর উপকরণের ব্যবহার যখন সঠিক পরিমাণে করা হয়, তখন কি করে? উৎপাদনের পরিমাণটা সঠিক থাকে এবং বৃদ্ধি পেতে থাকে। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে চাহিদা ও যোগানের সামঞ্জস্য বজায় থাকে। এছাড়া সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে গবেষণা করা এবং উন্নয়ন করা যায়। প্রতিনিয়তই বাজার গবেষণা এবং বাজার তথ্য নিয়ে রিসার্চ করার মাধ্যমে পণ্য এবং সেবাকে উন্নয়ন করা যায়। সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠা করা খুবই সহজ হয়। যোগাযোগ সেটা হতে পারে কাস্টমারের সাথে, সেটা হতে পারে
ভোক্তার সাথে, সেটা হতে পারে উৎপাদনকারী বা সরবরাহকারী, প্রত্যেকটা অঙ্গের সাথে সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু যোগাযোগ প্রতিষ্ঠা সম্ভব হয়। এই ছিল সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবো, বাসায় থাকবো, নিরাপদে থাকবো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো। আল্লাহ হাফেজ।